বিশ্বকাপ তো খ্যাতিছোড়া, কিন্তু এমন কিছু খেলোয়াড় আছেন যাদের মহিমা সেই ট্রফির চেয়েও অনেক বড়। চলুন দেখে নেওয়া যাক সর্বকালের সেরা সেই 5 ফুটবলার কি, যারা বিশ্বকাপ ছাড়াই ফুটবলের ইতিহাসকে বদলে দিয়েছেন। বিশ্বকাপ জেতা কি সর্বকালের সেরা হওয়ার একমাত্র সত্য? এটা ফুটবলের সবচেয়ে পুরনো বিতর্কগুলোর একটা। ভাবুন তো, একটা বিশ্বকাপ মানে সর্বসাকল্যে মাঝখানের একটা টুর্নামেন্ট। একজন খেলোয়াড়ের প্রায় 20 বছরের ক্যারিয়ার কি মাত্র 7টা ম্যাচ দিয়ে মাপ করা ঠিক? ফুটবল তো একটি দলীয় খেলা। অবিশ্বাস্য প্রতিভার অধিকারী হয়েও একজন খেলোয়াড় একটা দুর্বল দল, কোচের ভুল ট্যাকটিক্স বা স্রেফ ভাগ্যের কারণেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে। ইতিহাসে এমন বহু খেলোয়াড় আছেন যারা ক্লাব ফুটবলে সম্ভাব্য সবকিছু জিতেছেন, খেলার ধরন বদলে দিয়েছেন, আর গোটা একটা প্রজন্মকেও অনুপ্রাণিত করেছেন, কিন্তু তাদের নামের পাশে বিশ্বকাপ কি নেই। এমনকি আইপিএসের মতো বড় বড় পরিসংখ্যান সংস্থাগুলো যখন সর্বকালের সেরা তালিকা তৈরি করে, সেখানেও বিশ্বকাপ না জেতা খেলোয়াড়দের শীর্ষে 10-এ জায়গা করে নেন। এটাই তো প্রমাণ করে যে একজন খেলোয়াড়ের আসল লিগাসি তার 4 সপ্তাহের একটা টুর্নামেন্টের চেয়ে অনেক বড় প্রভাব। তার প্রভাব, ধারাবাহিকতা, খেলার মাঠে তার সৃজনশীলতা, এই সবকিছু সমান গুরুত্বপূর্ণ। তাই চলুন কিছুক্ষণের জন্য বিশ্বকাপের তর্কটা পাশে সরিয়ে রাখি আর মন দিয়ে এই কিংবদন্তিদের অবিশ্বাস্য গল্প শুনি। El mundo todo, Zico en Brasil después de 70. শৈল্পিক ফুটবলের কথা উঠলেই ব্রাজিল নামটা সবার আগে আসে। আর সেই ব্রাজিলের সোনালী ইতিহাসের এমন একজন খেলোয়াড় ছিলেন যাকে ডাকা হতো সাদা পেলে। তিনি আর্থার অ্যান্ডোনেস প্রাইমরা, আমাদের সবার প্রিয় জিকো। তার ডিবলিং, পুরোদার ভীষণ আর অবিশ্বাস্য ফ্রিকিক নেওয়ার ক্ষমতা তাকে তার সবাই অন্যতম সেরা প্লেমেকার বানিয়েছিল। 1982 বিশ্বকাপে তিনি 4টি গোল করেছিলেন, কিন্তু ইতালির পাওলো রোজির সেই বিখ্যাত হ্যাটট্রিকের কাছে 3-2 গোলে হেরে ব্রাজিলকে বিদায় নিতে হয়। সেই হারকে অনেকে ফুটবলের মৃত্যু বলে আখ্যা দিয়েছিলেন, কারণ সেদিন শৈল্পিক ফুটবলের হার হয়েছিল কঠিন রক্ষণের কাছে। ক্লাব পর্যায়ে ফ্ল্যামেঙ্গোর হয়ে জিকো যা করেছেন তাই ইতিহাস। তার নেতৃত্বে ফ্ল্যামেঙ্গো 4টি লিগ শিরোপা, কোপা লিবার্তাডোরেস এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেন। বিশ্বকাপ জিততে না পারলেও ব্রাজিলের ফুটবল নামে সংস্কৃতিতে জিকোর নাম পেলের পরে আসে। তিনি প্রমাণ করেছেন কিছু হার জয়ের চেয়েও বেশি গৌরবময়। 50-এর দশকে ফুটবল বিশ্বকে শাসন করত এক অপ্রতিরোধ্য দল, হাঙ্গেরির ম্যাজিক্যাল ম্যাগিসিয়াস। আর সেই দলের অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা ছিলেন ফ্রেঞ্চ পুস্কাস। বোলগাল চেহারার পুস্কাসকে দেখে বোঝার উপায় ছিল না যে তার বা পায়ে বিধ্বংসী শক্তি লুকিয়ে আছে। হাঙ্গেরির হয়ে 85 মাসে 84 গোল করেন। এই অবিশ্বাস্য রেকর্ড তার গোলের করার ক্ষমতা সবচেয়ে বড় প্রমাণ করে। পুস্কাসের নেতৃত্বে হাঙ্গেরি 1950 থেকে 1956 পর্যন্ত টানা 31টি ম্যাচে অপরাজিত ছিল। আর জিতেছিল 1952 সালের অলিম্পিক স্বর্ণপদক। 1954 সালের বিশ্বকাপে তারা গিয়েছিল হট ফেভারিট হিসেবে। গ্রুপ পর্বে পশ্চিম জার্মানিকে 8-3 গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছিলেন তারা। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ফাইনালে সেই পশ্চিম জার্মানির কাছেই তারা হাত খায় 3-2 গোলে, যা মিরাকল অফ দ্য বান নামে পরিচিত আছে। ফাইনালে পুস্কাস পুরোপুরি ফিট না হয়েও খেলেছিলেন এবং একটি গোল করেন। ম্যাচের শেষ মুহূর্তে তার একটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে হয়তো ইতিহাসটা অন্যরকম হতে পারত। বিশ্বকাপ জিততে না পারলেও পুস্কাসের কিংবদন্তি থামেনি। হাঙ্গেরিয়ান বিপ্লবের পরে স্পেনে পাড়ি জমান তিনি, রিয়াল মাদ্রিদে যোগ দেন। সেখানে আলফ্রেডো ডি স্টেফানোর সাথে জুটি বেঁধে ক্লাব ফুটবলের ইতিহাসে নতুন করে কাব্য লেখেন। তিনি রিয়ালের হয়ে টানা 3টি ইউরোপিয়ান কাপ জেতেন। এমনকি 1960 সালের ফাইনালে একাই 4টি গোল করেছিলেন, যা আজও টুর্নামেন্টের ফাইনালের যুগ্মভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড। পুস্কাস ছিলেন ফুটবলের প্রথম আন্তর্জাতিক সুপারস্টারদের একজন, যার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে খেলোয়াড়দের অনুপ্রাণিত করে চলেছে। ফুটবল ইতিহাসে যদি সবচেয়ে পরিপূর্ণ কমপ্লিট খেলোয়াড়দের তালিকা করা হয়, তাহলে আলফ্রেডো ডি স্টেফানোর নামটা একদম উপরের দিকে থাকবে। তাকে সোনালী তীর বা এস্টেডা রুবিয়া নামে ডাকা হতো তার অবিশ্বাস্য গতি আর তার দক্ষতার জন্য। ডি স্টেফানো ছিলেন সেই বিরল খেলোয়াড় যিনি মাঠের যে কোনো পজিশনে খেলতে পারতেন। তিনি একই সাথে গোল করতেন, গোল বানাতেন, ডিফেন্স সামলাতেন। আর্জেন্টিনায় জন্ম নেওয়া ডি স্টেফানোর আন্তর্জাতিক ক্যারিয়ারটা বেশ অদ্ভুত। তিনি আর্জেন্টিনা ও স্পেন দুটি দেশের হয়ে অফিসিয়াল ম্যাচ খেলেছেন, এমনকি কলম্বিয়ার হয়ে কিছু আনঅফিসিয়াল ম্যাচ খেলেছেন, কিন্তু ভাগ্যের ফেরে কখনো বিশ্বকাপ খেলা হয়নি। তবে ক্লাব পর্যায়ে তিনি যা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। রিয়াল মাদ্রিদের আজকে যে আকর্ষণ জনপ্রিয়তা তার ভিত্তি করে দিয়েছিলেন ডি স্টেফানো। তার নেতৃত্বে রিয়াল মাদ্রিদ 1956 থেকে 1960 সাল পর্যন্ত তারা 5টি ইউরোপিয়ান কাপ জেতেন, যা আজও একটি রেকর্ড। আর তিনি এই 5টি ফাইনালে প্রত্যেকটিতে গোল করেছিলেন। পুস্কাসের সঙ্গে তার জুটি ক্লাব ফুটবলের অন্যতম সেরা হিসেবে পরিচিত। রিয়ালের হয়ে 282 ম্যাচে 216 গোল আর 8টি লা লিগা শিরোপা জেতেন। এই পরিসংখ্যান সব বলে দেয়, জিদান থেকে রোনালদো, রিয়ালের সব কিংবদন্তিরাই তাকে ক্লাবের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে মানেন। ডি স্টেফানো দেখিয়ে দিয়েছেন যে একজন খেলোয়াড় বিশ্বকাপের চেয়েও বড় কিছু হতে পারেন ক্লাবের থেকেও। এই তালিকায় সবচেয়ে আধুনিক আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত নামটি হলো ক্রিস্টিয়ানো রোনালদো।
যদিও তিনি 2026 বিশ্বকাপ খেলবেন এবং তার দলের সম্ভাবনা রয়েছে 2026 বিশ্বকাপ জিতে এই তালিকা থেকে বের হয়ে যাওয়া, কিন্তু আজকে দিন পর্যন্ত বা 2026 বিশ্বকাপ ফাইনাল হওয়ার আগ পর্যন্ত তিনি এখনো বিশ্বকাপ জিতেননি। তাই তাকে আমরা এই তালিকায় অন্তর্ভুক্ত করেছি। তার অবিশ্বাস্য গোল করার ক্ষমতা, অবিশ্বাস্য ফিটনেস আর অবিশ্বাস্য দীর্ঘ ক্যারিয়ার, এগুলো তাকে এই প্রজন্মের সেরাদের একজন বানিয়েছে। 5টি ব্যালন ডি'অর, 5টি চ্যাম্পিয়ন্স লিগ, পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি গোলদাতা এবং চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা, এই রেকর্ডগুলো তার অর্জনকে ভারী করে তুলেছে। অনেকে তাকে ইতিহাসের সর্বোচ্চ অফিসিয়াল গোলদাতাও মনে করেন, যদিও কিছু পরিসংখ্যান নিয়ে বিতর্ক রয়েছে। রোনালদোর সবচেয়ে বড় শক্তি হলো তার মানসিকতা। যে কোনো পরিস্থিতিতে নিজেকে সেরা প্রমাণ করার এক অদম্য জেদ তাকে তাড়িয়ে বেড়ায়। তিনি ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে খেলেছেন এবং প্রতিটি লিগেই শিরোপা জিতেছেন। আন্তর্জাতিক ফুটবলেও তার নেতৃত্বে পর্তুগাল নিজেদের ইতিহাসে প্রথমবার শিরোপা জেতে, 2016 সালে ইউরো কাপ জেতে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে তারা গল্প ঠিক স্বপ্নের মতো নাই। তিনি 2006 থেকে 2022 পর্যন্ত 5টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েছেন এবং প্রত্যেকটি গোল করার বিরল রেকর্ড করেছেন, কিন্তু পর্তুগালকে ফাইনালে তুলতে পারেননি। 2022 বিশ্বকাপের পর রোনালদো নিজেই বলেছিলেন বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় স্বপ্ন ছিল তার, কিন্তু সেটাই স্বপ্ন পূরণ না হয় তার উত্তরাধিকারকে ছোট করে দেবে না। তার এই কথার সাথে অনেকে একমত না হতে পারেন, কিন্তু এর মধ্যে আছে গভীর সত্যতা। রোনালদোর প্রভাব শুধু ট্রফি দিয়ে মাপা সম্ভব নয়, তার পরিশ্রম আর তার সাফল্য গোটা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। গড় বিতর্কে তার জায়গা যেখানে হোক না কেন, তিনি যে ফুটবলের এক সত্যিকারের কিংবদন্তি তাতে কোনো সন্দেহ নেই। কিছু খেলোয়াড় ফুটবল খেলেন আর কিছু খেলোয়াড় ফুটবলকে বদলে দেন। জন ক্রুফ ছিলেন দ্বিতীয় দলের মানুষ। তিনি শুধু একজন কিংবদন্তি খেলোয়াড়ই ছিলেন না, ছিলেন একজন ফুটবল দার্শনিক, যার প্রভাব আজকের আধুনিক ফুটবলের পরতে পরতে জড়িয়ে আছে। খেলোয়াড় হিসেবে ক্রুফ ছিলেন টোটাল ফুটবলের দর্শনের মানের প্রতিচ্ছবি। কোচ রিনাস মিশেলের সেই বিপ্লবী কৌশলের প্রধান কারিগর ছিলেন জন ক্রুফ। এই কৌশলে কোনো খেলোয়াড় একটা পজিশনকে আটকে থাকতো না, বরং পুরো মাঠে জুড়ে খেলার স্বাধীনতা পেত। এই দর্শনকে পুঁজি করেই তার ক্লাব 70-এর দশকে শুরুতে টানা 3টি ইউরোপিয়ান কাপ জিতে। তার নেতৃত্বে নেদারল্যান্ডস দল যারা ক্লাব অরেঞ্জ নামে পরিচিত হয়েছিল 1974 বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়। ফাইনালে তারা পশ্চিম জার্মানির কাছে হেরে যায়, কিন্তু তাদের খেলা দিয়ে গোটা বিশ্বের মন জয় করে নেন। তারা ট্রফি জেতেনি, কিন্তু ফুটবলকে একটা নতুন চিন্তার জগৎ উপহার দিয়েছিল। খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসাবে ক্রুফের প্রভাব ছিল অনেক। বার্সেলোনার তিনি সেই বিখ্যাত ড্রিম টিম তৈরি করেন, যারা ক্লাবকে 1992 সালে তাদের প্রথম ইউরোপিয়ান কাপ এনে দেয়। তিনি বার্সেলোনার বিখ্যাত লা মেসিয়া একাডেমির দার্শনিক ভিত্তি স্থাপন করেন এবং সেই পজিশন ভিত্তিক খেলার জন্ম দেন, যা পরবর্তীতে পেপ গার্দিওলার হাত ধরে টিকি টাকা নামে বিশ্ব শাসন করেছে। ক্রুফের একটা বিখ্যাত উক্তি ছিল, ফুটবল খেলা খুব সহজ, কিন্তু সহজ ফুটবল খেলাই সবচেয়ে কঠিন কাজ। এই একটা বাক্য তার দর্শনকে স্পষ্ট করে। বিশ্বকাপ না জিতেও জন ক্রুফ যেভাবে ফুটবলের খেলাটাকে শৈল্পিক এবং বুদ্ধিবৃত্তকে বদলে দিয়েছেন, তা তাকে এই তালিকার শীর্ষ রাখে। তিনি প্রমাণ করেছেন সবচেয়ে বড় ট্রফি হলো খেলার উপর নিয়ন্ত্রণ রাখা। এই 5 জন কিংবদন্তির গল্প থেকে একটা জিনিস পরিষ্কার, তারা কেউ শুধু একজন ফুটবলার ছিলেন না। জিকো ছিলেন শিল্পের জাদুকর, পুস্কাস ছিলেন গোল মেশিন, ডি স্টেফানো ছিলেন একজন পরিপূর্ণ নেতা, রোনালদো হলেন পরিশ্রম আর জেতার প্রতিমূর্তি, আর ক্রুফ ছিলেন একজন বিপ্লবী। তাদের মধ্যে মিল একটাই, তারা প্রত্যেকে নিজেদের সময়ে ফুটবলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। ক্লাব ফুটবলে তারা এমন সাফল্য পেয়েছেন যা বিশ্বকাপের গৌরবের চেয়ে তারা কোনো অংশেই কম নাই। তাদের উত্তরাধিকার শুধু ট্রফি সংখ্যা দিয়ে নয়, বরং খেলার উপর দিয়ে তাদের চিরস্থায়ী প্রভাব দিয়ে মাপা হয়। ফুটবলের এই বিতর্ক সম্ভবত কোনোদিন শেষ হবে না। বিশ্বকাপ অবশ্যই সবচেয়ে বড় মঞ্চ, কিন্তু মহত্ব মাপার একমাত্র যন্ত্র নয়। আমাদের এই তালিকা নিয়ে আপনার ভিন্ন মত থাকতেই পারে। আপনার মতে বিশ্বকাপ না জেতার সর্বকালের খেলোয়াড়কে, আপনার সেরা 5-এর তালিকাটা কেমন হবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আমরা আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম। দিন শেষে ফুটবল তো শুধু জয় পরাজয়ের সাপ নয়, এটা একটা শিল্প, একটা দর্শন আর আবেগের এক দারুণ মিশ্রণ। এই কিংবদন্তিরা আমাদের শিখিয়েছেন যে কিভাবে একটা দলের মুখ হয়ে ওঠা যায়, কিভাবে খেলার একটা নতুন দর্শন তৈরি করা যায়, আর কিভাবে ট্রফি ছাড়া অমর হওয়া যায়। আসলে উত্তরাধিকার একটা 4 সপ্তাহের টুর্নামেন্টের চেয়ে অনেক বড়। ফুটবলের এমন আরো গভীর আর মজার বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরে ভিডিও মিস না হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।